নির্বাচনী আমেজটা একটু খেয়াল করে দেখলে, যেহেতু আমরা একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা দল, সেহেতু আমাকে তো জনগণের কথা বলতেই হবে। এটা সব রাজনৈতিক দলই বলে, আমাকে আরো বিশেষভাবে বলতে হবে। জনগণের কোন কথাটা বলতে হ্যাঁ, কোন পার্সপেক্টিভ থেকে, সেটাই আমি বলছি। সেটা হচ্ছে যে নির্বাচনী আমেজটা কিংবা নির্বাচন কেন্দ্রিক যে চিন্তা ভাবনা, যে পোলারাইজেশনগুলো, এগুলো শুধুমাত্র আপনি খেয়াল করলে দেখবেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যেই হচ্ছে। কিন্তু রাজনীতির বাইরে যে নির্দলীয় যে মানুষেরা আছেন, যারা নাকি কোনো দল করেন না, তারা ছাপোষা মানুষ, চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, চায়ের দোকানগুলোতে আপনারা যান, নির্বাচন সংক্রান্ত বিষয়ে আপনি কি নিশ্চিত কোনো আলাপ কি তাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে? আসলে এটা কিন্তু নির্বাচন নিয়ে আলাপ আলোচনা হচ্ছে না। না, নির্বাচন নিয়ে আলাপ যেটা হচ্ছে আসলে কি হবে, এত রক্তপাতের মধ্য দিয়ে, এত রক্তপাতের মধ্য দিয়ে আসলে কোন দিকে যাচ্ছে। জামায়াতে 300 আসনে তারা একাধারে গণসংযোগ করছে, বিএনপির লোকেরা তারা নির্বাচনী সংযোগ করে যাচ্ছে। আমি এই বিষয়টাই আগেই ক্লিয়ার করে নিয়েছি যে সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে, নির্বাচন নিয়ে তাদের সকল চিন্তা ধ্যান ধারণা নির্বাচন কেন্দ্রিক। কিন্তু যেই নির্বাচনটা জনগণের প্রত্যক্ষ ভোটে আয়োজিত হবে, অনুষ্ঠিত হবে, সেই যেই জনগণ আসলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে, তারা কি মনে করছে সেই বিষয়ে কি আসলে বাংলাদেশের মিডিয়া বলেন, রাজনৈতিক ইয়েতে বলেন, কিংবা ব্যবসায়ী মহলে বলেন, কিংবা বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যারা পলিসি মেকার আছে তাদের জায়গায় বলেন, তো জনগণ কি মনে করছে, হ্যাঁ, সেই বিষয়ে কি আসলে কোনো আলাপ আছে? তো এইদিকে এই বিষয়গুলো তো অন্তর্বর্তীকালীন সরকারকে ক্লিয়ার করতে হবে। কেন ক্লিয়ার করতে হবে আমি বলি, এই আলাপগুলো অনেকে করে না, কিন্তু আজকে আমাকে এখানে বলে যেতে হবে। সেটা হচ্ছে যে ধরেন জুলাই গণঅভ্যুত্থানে জাতিসংঘের রিপোর্টটাও যদি আমরা আমলে নেই, তাহলে প্রায় 1400 শহীদ। 1400 শহীদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছেন শ্রমিকরা, তাই নয় কি? আচ্ছা, তাহলে শ্রম সংস্কার কমিশনটা যে হলো এবং তারা যে একটা প্রতিবেদন দিল, এই প্রতিবেদনটা কি ঐকমত্য কমিশন আলোচিত হয়েছে? হয়নি। যেই নারীরা আন্দোলনের মাঠে না নামলে আসলে আন্দোলনটাই আলোর মুখ দেখতো, গণঅভ্যুত্থানে আলোর মুখ দেখতো কিনা এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আজকে সেই নারীরা কোথায়? এখানে একটা নারী সংস্কার কমিশন গঠিত হয়েছিল। হ্যাঁ, এই বিষয়টা ডিবেট হতে পারে যে কোন বিষয়টা আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমাদের মূল্যবোধের সাথে যায়, কোনটা যায় না, সেটা আলাপ আলোচনার ভিত্তিতে ঠিক হতে পারে, কিন্তু আলোচনাই তো হয়েছে। ইভেন কি আমি বলি, ইভেন কি গণমাধ্যম যে সংস্কার কমিশন, সেটা নিয়ে আলাপ হয় না। নির্বাচন সংস্কার কমিশন যেটা হয়েছিল সেটা নিয়ে কোনো আলাপ হয় না। শুধু তাই নয়, প্রধান নির্বাচন কমিশনার বলে দিয়েছেন যে নির্বাচন সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো আছে সেটা তাদের পক্ষে আমলে নেওয়া সম্ভব নয়। তাহলে তিনি কিসের ভিত্তিতে আমাদেরকে একটি নির্বাচন প্রস্তাব দিচ্ছেন? এগুলো তো ভ্যালিড কোশ্চেন। এবং এটা হচ্ছে যে নাগরিকদের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারকে বেস করে স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছে। স্বাস্থ্য সংস্কার কমিশনের আলাপ ঐকমত্য কমিশনে আলোচনাই হয় নাই, তাদেরকে একদম লিস্টে আসে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? সেটা হচ্ছে যে এই যে গণঅভ্যুত্থানটা যে হলো, এটার অরিজিনটা কি? সেটা হচ্ছে নন পার্টিজান মুভমেন্ট। বাংলাদেশে 50 বছর আমরা কি দেখেছি যে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে একটি আন্দোলন হয়, নয় সরকার পরে, অথবা একটি নির্বাচন হয়, অথবা কোনো গণ আন্দোলন হয়। বাংলাদেশে এই প্রথম কোনো দলের ব্যানারে এই গণঅভ্যুত্থানটি হয়নি। তার মানে সাধারণ মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণে হয়েছে। অথচ দেখেন, এই সাধারণ মানুষের সিভিল রাইটসের যে বিষয়গুলো, সেই কমিশনের আলাপগুলো বাদ রেখে আপনারা মাসের পর মাস এই ঐকমত্য কমিশন কি আলাপ আলোচনা করলো? কতদিন ক্ষমতায় থাকবে, টার্মটা কতটুকু হবে, একজন প্রধানমন্ত্রী কতবার থাকতে পারবেন, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর মধ্যে দিয়ে আমি 1 মিনিটে শেষ করে দিব। সেটা হচ্ছে এই বিষয়গুলোর মধ্যে দিয়ে মূলত কি হলো, এখন আমি মূল পয়েন্টে আসি। এই বিষয়গুলো সর্ট আউট না করার ফলে যেটা হবে, যে আশঙ্কাটা আমরা করছি, এই যে ভাই শ্রদ্ধেয় বড় ভাই যে উল্লেখ করলেন যে নির্বাচনটা আসলে নাও হতে পারে, হ্যাঁ, কিংবা পেছাতে পারে, কোন প্রেক্ষাপটে? সেই প্রেক্ষাপটটা এখন বলি যে যখনই আপনি গণবিচ্ছিন্ন হবেন, যে ওনারা বলছেন পেছাতে পারে, কিন্তু আপনারা কি মনে করেন? এই যে এখন এই উত্তরটা দিচ্ছি আমি, যে যখন কোনো সরকার কিংবা কোনো রাজনৈতিক দল যখন গণবিচ্ছিন্ন হয়, তখন তারা বিভিন্ন সংকটের মধ্যে পড়ে। আপনি অনেক আয়োজন করলেন, অনেক নির্বাচন করলেন, কিন্তু সেখানে মানুষের কোনো পার্টিসিপেশন নাই। এটা কি আপনি সাস্টেনেবল করতে পারবেন কিনা? পারবেন না। তো তার মানে হচ্ছে যে আজকে শহীদ আনাসের বাবার কাছে, শহীদ আনাসের বাবার জায়গায় যদি আপনি দাঁড়ান, তাহলে তার ছেলের যে শহীদি মর্যাদা, তার ছেলের খুনের যে বিচার, সেটার চেয়ে তো নির্বাচন বড় না। আপনি যদি রিয়া গোপের বাবার এতে দাঁড়ান, জায়গায় দাঁড়ান,
অথবা যেই যেই আতিকের জায়গায় দাঁড়ান, যে যেই ছেলেটা হাত হারিয়েছে তার জায়গায় দাঁড়ান, তো ধরেন এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে যে মামলাগুলো হয়েছে এর কোনো অগ্রগতি আছে? নাই। তাহলে যেই ছেলেটা দেখতেছে যে আমি আজকে চাকরির জন্য অ্যাপ্লাই করছি, এই চাকরিটা পেতে হলে আমাকে একই আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তাহলে সংস্কারটা এই বিষয়গুলো যদি এই ফেব্রুয়ারির মধ্যে যদি দৃশ্যমানভাবে সর্ট আউট করতে না পারে, তাহলে তো জনগণকে সম্পৃক্ত করতে পারবে না এই প্রসেসের মধ্যে দিয়ে। যখনই জনগণকে সম্পৃক্ত করতে পারবে না, ওই সময় ষড়যন্ত্রকারীরা এখানে সুযোগটা নেবে। আপনি কি তাই মানে এনসিপি কি তাই মনে করে কিনা যে আপনি যে দাবিগুলো কথাগুলো বলছেন, এই দাবিগুলো জানার পর বা দাবিগুলোকে স্ট্রংলি বা না জানানোর পরেও আপনার দেখা গেল আপনি নির্বাচন ট্রেনে তো উঠছেন, আপনার প্রতীকের জন্য লড়াই করছেন, আপনার বিভিন্ন জায়গায় সংযোগ করছেন, কিন্তু সেই জায়গাগুলো তো ঠিকই করছেন, কিন্তু কেন এই দাবিগুলো? এই জায়গায় একটা বিষয় আমি 1 মিনিটে একটু ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে গণঅভ্যুত্থানের যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলোকে সমাধানের মধ্য দিয়েই আমরা নির্বাচনী ট্রেনে যেতে চাই। কারণ কি? কারণ হচ্ছে যে নির্বাচন ট্রেনে উঠেন নাই। না, গণতান্ত্রিক উত্তরণের মানে দেশকে স্ট্যাবিলাইজ করার জন্য, স্থিতিশীল করার জন্য, গণতান্ত্রিক অগ্রযাত্রায় যাওয়ার জন্য অবশ্যই নির্বাচনের প্রয়োজন। কিন্তু আমাদের আলাপটা হচ্ছে যে এই যে সংকটগুলো আছে, এই দৃশ্যমান যে প্রশ্নগুলো আছে, এগুলোর সঠিক জবাব জনগণকে যদি আপনি কনভিন্স করতে না পারেন, তাহলে আপনি যদি নির্বাচনে যান সেটা ফলপ্রসূ হবে না। এটা না করে যদি নির্বাচনে যায়, এনসিপির অবস্থান কি? এটা তো ভাইয়ের কথার সাথে সুর দিয়েই বলি যে রাজনৈতিক পরিস্থিতি তো সবসময় বদলাচ্ছে, প্রতি মুহূর্তে বদলাচ্ছে। তো ওই সময় আমাদের বেস্ট যে ডিসিশনটা হবে আমরা সেই সিদ্ধান্তটাই নিব। জি।